গতকাল শুক্রবার 14ই আগস্ট রাজধানীতে দুইটা মিছিল হয়েছে। দুইটা মিছিলের প্যাটার্ন আলাদা, দুইটা মিছিলের দাবি দেওয়া আলাদা, দুইটা মিছিলের আয়োজক কর্তৃপক্ষও আলাদা আলাদা। আমরা প্রথম একটি মিছিল আগে আসুন দেখি। এই মিছিলটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিভাবে তারা এই দিনটি উদযাপন করতে পারে, কিভাবে মিছিল মিটিং করতে পারে, কিভাবে সভা সেমিনারের আয়োজন করতে পারে, এই সলা পরামর্শ করার জন্য, প্ল্যান পরিকল্পনা করার জন্য তারা গোপনে একটি কক্ষে মিলিত হয়েছিল। সেখানে সাকুল্যে প্রায় বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছিলেন 50 জনের মতো। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা এই মিটিংয়ের, এই গোপন বৈঠকের সংবাদ পেয়ে হাতে নাতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। 50 জনই তারা গ্রেপ্তার হয়েছে। দল তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ কার্যক্রমের মানুষ যখন এই ধরনের প্রচেষ্টা চালায়, তখন আইন প্রয়োগকারী সংস্থা তারা তো তাদের কাজ করবেই। দেশের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য তাদের করতে হবে। মায়া কান্নার কিছুই নাই। এখন তো তারা নিষিদ্ধ, কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি নিষিদ্ধ ছিল না, সাংবিধানিকভাবে তারা স্বীকৃত ছিল। দেশের প্রচলিত আইন কানুন নিয়ম নীতি সব মেনেই তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে যেত। তাদেরকে এইভাবে ধরে ধরে জঙ্গি তকমা দিয়ে, কুরআন এবং হাদিসের বিভিন্ন বই তাদের হাতে ধরিয়ে দিয়ে বলা হতো যে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আপনি যে কাজটি করবেন নিউটনের ওই গতিসূত্রের মতো, যে প্রত্যেকটি ক্রিয়ার তার বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি যে কাজটি যত দ্রুত গতিতে করবেন, সেই কাজটি তার থেকে দ্বিগুণ শক্তি নিয়ে আপনার দিকে সেটি ফিরে আসবে। সেই ক্রিয়ারই প্রতিক্রিয়া হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের প্রতি সরকার যথাযথ ব্যবস্থা প্রয়োগ করবে, এটি স্বাভাবিক। যাই হোক, এবার আমরা দ্বিতীয় ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো। দ্বিতীয় ভিডিওটা একটু দেখে নেই আমরা। দেখুন দ্বিতীয় ভিডিও। এই মিছিলটিও শুক্রবারেই অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে। এই মিছিলটি করেছে জামাত ইসলাম, এনসিপি সহ 11 দলীয় জোট। তাদের দাবি খুবই যৌক্তিক, একেবারে ন্যায্য। স্পেসিফিকভাবে কয়েকটি বিষয়কে সামনে নিয়ে তারা এই মিছিলটি করেছে এবং এটি গণজমায়েত করেছে, এটি সমাবেশও তারা করেছে। সেই সমাবেশে বিভিন্ন জন বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, স্লোগান দিয়েছেন। মানুষ তাদের স্লোগানের সাথে মুহুর্মুহুর স্লোগানে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করেছে। দাবি কি? সরকার মাত্র 7 মাস হলো ক্ষমতায় এসেছে, এর ভিতরে তারা তৃতীয় এবং চতুর্থবারের মতো গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। যদিও তারা নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিল জনগণের সাথে যে তারা ক্ষমতায় আসলে 2 বছরের আগে গ্যাস এবং বিদ্যুতের বা জ্বালানির দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু তারা করেছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার, 4 বার করেছে। আচ্ছা, মেনে নিলাম বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী দিয়ে এই জ্বালানি আসছে না, যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। যদিও এই জ্বালানি, বিদ্যুৎ এগুলো কিন্তু হরমুজ প্রণালী দিয়ে কোনোটাই আসছে না। কারণ আমরা জানি বিদ্যুৎ আনা হয় ভারত থেকে, নেপাল থেকে,
ওখানে হরমুজ প্রণালী নাই। সুতরাং জ্বালানিও যেখান থেকে আসে হরমুজ প্রণালী পার হতে হয় না, অন্য একটা দেশ থেকে। সুতরাং এখানে হরমুজ প্রণালী বা ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ এই জ্বালানি তেলের উপরে প্রভাব ফেলেছে, এই কথাটি খুব বেশি যৌক্তিক নয়। যাই হোক, দাম বৃদ্ধি করেছে, ভালো কথা, করুক। যে কোনো কারণেই দাম বৃদ্ধি করেছে, তো একটা জিনিসের দাম বা মূল্য বেশি দিয়ে হলেও সেটার প্রাপ্যতা তো নিশ্চিত করতে হবে। আমি দামও বেশি দিচ্ছি, আবার সেই জিনিসটা কিনতে গিয়ে আমি পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে, বিশেষ করে আপনারা তেল পাম্পের দিকে যদি একটু লক্ষ্য করেন, এই মুহূর্তে যারা আমার সিএনজি চালক ভাইয়েরা যারা আছে, যারা আমাদের প্রাইভেট কার, যারা উবারে প্রাইভেট কার চালায়, ভাড়ায় যে সমস্ত গাড়িগুলো চালায়, এই ভাইয়েদের আহারে সীমাহীন দুঃখ কষ্ট। এটা এদের কষ্টের কথা শুনলে বা আপনি যদি নিজের চোখে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার এক ভাইয়ের সাথে নিয়মিতই ভাড়ায় চালিত একটি গাড়ি আমি ব্যবহার করে থাকি। সে প্রতিদিন রাত 9টা, 9:30 বা 10টার দিকে পাম্পে গিয়ে সিরিয়াল দেয়। সিরিয়াল দিয়ে রাত কোনোদিন 2টা 3টা বেজে যায়, 68 টাকা, 70 টাকা, 80 টাকার গ্যাস পায়। এই গ্যাস নিয়ে 3টা, 3:30, 4টার দিকে সে এসে ঘুমাবে কখন? পরের দিন আবার সকালবেলা কেউ বাচ্চাদের স্কুল টিপ যারা মারে, তাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়, অনেকের বাচ্চাদের। কত বড় ঝুঁকিপূর্ণ আপনি চিন্তা করেছেন? ঘুমাবে কখন? আর ঘুম না পেরে যদি এইভাবে গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে তার চোখে যদি ঘুমের ভাব আসে, অবস্থা কি হতে পারে একবার চিন্তা করতে পেরেছেন? সিএনজি চালক ভাইদের একই অবস্থা, তারা গ্যাস পাচ্ছে না, তারা ঠিকমতো সিএনজি চালাতে পারছে না। বাসাবাড়ির কথা তো বলবোই না, বাসাবাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ঘন ঘন লোডশেডিং এর যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শহরে যাই একটু পাচ্ছে, গ্রামের মানুষ 17-18 ঘন্টা সেখানে লোডশেডিং, বিদ্যুৎ থাকে না। এখন এই যে লোডশেডিং, এটা কি আসলে ঘাটতির কারণে? আমাদের কাছে কিন্তু এমনটা মনে হয় না। শুধুমাত্র ঘাটতির কারণেই নয়, কারো কারো গাফিলতিও যে এর ভিতরে আছে, এই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেয়া যায় না। এমনকি আমরা এই সম্ভাবনাও ছোট করে দেখছি না সরকারের বিপদে ফেলানোর জন্য, এই বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। উইলিংলি কেউ কেউ তো এই ধরনের কাজ করতে পারে। যেমন একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা দেখুন একটু। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এইরকম লোডশেডিং আমি কখনো পাইনি। আচ্ছা, এই ভিডিওটা যে ভাইটি দেখিয়েছেন, হয়তো তিনি সরল মনে দেখিয়েছেন, উনি বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা। বিদ্যুতের কেন লোডশেডিং হচ্ছে সেইটা উনি মানুষকে সচেতন করার জন্য বা তার দায় তিনি মুক্ত হবার জন্য। এখন আমরা বিগত শেখ হাসিনার আমলে এই সাহসটা কি কেউ দেখাতে পেরেছে? আমি মেনে নিলাম যে উনি সরল মনে দেখিয়েছে। আমরা তো বিগত সময়ে এগুলো দেখি নাই, কেউ তো এইভাবে দেখায় নেই। তখনও তো লোডশেডিং ছিল, এখন কেন এইভাবে লাইভে দেখাতে হলো একেবারে সরেজমিনে যে এই বিদ্যুতের অবস্থা, ভয়াবহ অবস্থা? এতে কি মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে না? এমনিতেই বিএনপি সরকারের কপালের সাথে কয়েকটা বিষয় খুব একেবারে ছেটে গেছে। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে বিদ্যুৎ। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই তাদের একেবারে কুপকাত করে ফেলা হয় এই বিদ্যুৎ দিয়ে।
আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি বিএনপি জামাত জোট সরকারকে বিদ্যুৎ দিয়ে কিভাবে কুপকাত করা হয়েছে। কানসার্টের ঘটনা চাঁপাইনবাবগঞ্জের আপনাদের নিশ্চয় মনে আছে, বিদ্যুতের কারণে। তারপরে সারের ব্যাপারেও, সারের দাবিতেও এই ধরনের ঘটনা ঘটেছিল। কি অবস্থা তখন তৈরি হয়েছিল। খাম্বা শব্দটা যে কারণে এসেছে কোথা থেকে, এই 2001 সাল থেকে। ওই সময় বলা হয়ে থাকে যে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। এই খাম্বা শব্দটা একেবারে ললাটের সাথে ছেটে গেছে, এটা আর জীবনে কোনোদিন ললাট থেকে মুছবে না। আবার এর ভিতরে অনেক উল্টাপাল্টা কথাবার্তা। কেউ বলছে জামাত এনসিপি বিদ্যুৎ চুরি করেছে বলে বিদ্যুতের এই অবস্থা। কেউ বলছে মা বোনেরা হঠাৎ করে বেশি করে বিদ্যুতের রান্না বাড়া শুরু করেছে, এই জন্য এই অবস্থা। এই কথাগুলো, এই জাতীয় কথাগুলো বাল খিল্লত ছাড়া অন্য কিছুই নয়। সরকারের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, সময় শেষ হয়ে যায় নাই। অবশ্যই সরকারকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে যে এই বিদ্যুৎ, এই গ্যাস কোথা থেকে কি হচ্ছে, এর পিছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা, ওইখানে কারা আছে, ফ্যাসিবাদের কেউ যদি থেকে থাকে, তাদের যদি কোনো কারসাজি থেকে থাকে, অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। না হলে সর্বনাশ কিন্তু আমরা যা আঁচ করতে পারছি সেটা ঘটে যাওয়া কিন্তু বিচিত্র কিছু হবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।